আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন, মোটামুটি নিশ্চিত ভারত সফর করছেন। আমি পরশুদিন, ঈদের আগের দিন আপনাদেরকে এক আলোচনায় আমি বলেছিলাম যে আমি মোটামুটি ধারণা করতে পারছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, জীবনে প্রথমবার তিনি গুরু দায়িত্ব নিয়েছেন। তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি তার বিদেশ ট্যুর কাছাকাছি দেশ ভারত দিয়ে তৈরি শুরু করবেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিবেশী ভারতের মাধ্যমে শুরু করবেন কিনা, যেটা এর আগে ডক্টর ইউনূস আপ্রাণ চেয়েছেন, একরকম তোষামোদী করেছেন মোদির সাথে মিটিং এর, ভারতের দাওয়াত পাওয়ার। ইউনূস যতই ভারত বিরোধিতা করেছে, দেখিয়েছে, ভারতের সাথে অবনতি করেছে, সম্পর্ক নষ্ট করেছে, স্বার্থ আদায় করেছে নিজের, অন্য দেশ থেকে ভারতের সাথে বিরোধিতা করে, কিন্তু ভারতের অ্যাপয়েন্টমেন্ট পায়নি। ইভেন দো বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে, তিনিও একটা বছর অপেক্ষা করতে হয়েছে ভারতের দায়িত্বশীল নেতাদের সাথে বৈঠকের জন্য। কিন্তু আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই তেল মারা, লিয়াজু করা, পায়ে হাতে ধরা, এইসব কিছু তো করাই লাগে না। উপরন্তু ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই চেয়েছেন তারেক রহমান ভারত যান, এবং তার জন্য তিনি তাকে খুবই আন্তরিকভাবে, এবং শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, তারেক রহমানের সরকারের শপথ অনুষ্ঠানে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। এই দিয়ে তিনি সিগন্যাল দিয়েছেন ভারতের দরজা তারেক রহমানের জন্য ওপেন, এবং তারেক রহমানও সেটার সঠিক মূল্যায়ন যেটা করার, সেই মূল্যায়নের দিকে আগাচ্ছেন। মোদী সরকারের সেই পজিটিভ আচরণ, বিএনপি সরকারকে মূল্যায়ন করা, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকে পাশে দাঁড়ানো, বিএনপি সরকারকে গ্রহণ করে নেওয়া, এগুলোর একটি প্রত্যুত্তর তারেক রহমান নরেন্দ্র মোদীকে একটি চিঠিতে দিয়েছেন, এবং সেই চিঠিতে কিছুটা আবেগের স্থান আছে। আমাদের দুই দেশের যে অকৃত্রিম বন্ধুত্ব, সেটার একটা প্রতিচ্ছবি আছে। আমি সেটা একটু আপনাদেরকে আগে জানিয়ে নিই, তারপরে আমি বলবো তারেক রহমানের যাওয়াটা নিয়ে কোন প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি সরকারি চিঠি, যেখানে মানে যে যদি অনুবাদ করা হয় চিঠিটি, আমরা যে চিঠিটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই চিঠিটা অনুবাদ করলে, চিঠিটা দেওয়া হয়েছিল গত 26 ফেব্রুয়ারি, মানে বিএনপি সরকার ক্ষমতা গঠনের এক সপ্তাহ পর, সরকার গঠনের এক সপ্তাহ পরই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, যে এটা এতদিন সামনে আসেনি। সেই চিঠিটি অনুবাদে দাঁড়ায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আপনার উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা বার্তার জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারেক রহমান নরেন্দ্র মোদীকে লিখছেন, আমাদের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার প্রতিনিধি হিসেবে লোকসভার মাননীয় স্পিকারকে পাঠানোর জন্য আপনার সদয় উদ্যোগের কথাও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমাদের দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও দীর্ঘদিনের সম্পর্কে আপনার সদয় প্রতিফলনকে আমি গভীরভাবে মূল্যায়ন করি। ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বাস্তবতায় গড়ে ওঠা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের দুই দেশের জনগণের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে, এবং তারা গভীরভাবে প্রথিত বন্ধনে আবদ্ধ, যেটা ইউনূস সরকার বারবার অস্বীকার করে গেছে। আমাদের সরকার একটি শক্তিশালী জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করায় আমরা মর্যাদা, সমতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততায় আরো এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি ঢাকা ও দিল্লি যদি সাধারণ মানুষের কল্যাণে ফলপ্রসূ উপায়ে বিভিন্ন বিষয়ের সমাধান করতে পারে, তবে আমাদের দুই দেশের অভিন্ন স্বার্থে অনেক কিছু অর্জন করতে পারবে। আপনার উন্নত ভারত 2047 ভিশনের কথা মাথায় রেখে আমি আশাবাদী যে আমরা একসঙ্গে শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সহযোগিতামূলক কার্যক্রম নতুনভাবে জোরদার করতে পারব। মাননীয়, আমাকে ভারত সফরের জন্য আপনার আন্তরিক আমন্ত্রণের জন্য আমি ধন্যবাদ জানাই। তারেক রহমান বলছেন যে ভারত সফরের জন্য নরেন্দ্র মোদীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফর করার এবং তাৎপর্যজনক আলোচনায় অংশ নেওয়ার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমার পরিবারের প্রতিও আমন্ত্রণ জানানোর জন্য আপনার সৌজন্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই সুযোগ, মাননীয়, আপনার সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছি এই সুযোগে, পাশাপাশি ভারতের জনগণের অগ্রগতি ও কল্যাণ কামনা করছি। এটি তো হওয়ার কথা। এবার আসুন তারেক রহমানের সফর কোন পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াদ হামদুল্লাহ, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন, এবং সেখানেও ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ইস্যুটি আলোচনা হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যম থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি। তার বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ সফর আসতে যাচ্ছে। 8 মার্চ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী গত প্রায় 2 বছরের খলিলুর রহমান, তিনি মরিশাসে একটা প্রোগ্রামে যাবেন। সেই প্রোগ্রামে যাওয়ার পথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি হয়ে যাওয়ার কথা রয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর প্রায় চূড়ান্ত। এবং সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এবং সেই বৈঠকে জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরটি চূড়ান্ত হতে পারে বলেই বিভিন্ন সূত্র থেকে আমাদের জানানো হচ্ছে। এবং সেটা যদি চূড়ান্ত হয়, হয়তোবা খলিলুর রহমানের বিদেশ সফর থাকতে থাকতেই আমরা ঘোষণা পেতে পারি, অথবা সেই রুটিন চূড়ান্ত হতে পারে। এবং এই যে এখন খলিলুর রহমানের ট্যুর, বাংলাদেশ হাই কমিশনারের জয়শঙ্করের সঙ্গে দেখা, এগুলো সবগুলোই প্রধানমন্ত্রী তারেক রহমানের নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়া, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার প্রেক্ষিতে দুই দেশের যে এখন পর্যন্ত অসমাধানকৃত যে সমস্যা, পাশাপাশি শেখ হাসিনার বিদায়ের পর গত 2 বছর ইউনূস সরকার যেই সম্পর্কগুলো নষ্ট করেছে, যে চুক্তিগুলো নষ্ট করেছে, যে সুযোগ সুবিধাগুলো দুই দেশের নষ্ট করেছে, সেগুলো আবার পুনর্জীবিত করা। যেমন দুই দেশের মধ্যে রেল যোগাযোগ, বাস যোগাযোগ, বেশ কিছু বাণিজ্য চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারতের বিভিন্ন বন্দর আমরা ব্যবহার করছিলাম, সেই সম্ভাবনাগুলোকে আবার নতুন করে তৈরি হতে পারে বলেই আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পারছি। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যমুনায় ঘন ঘন লোডশেডিং হয়েছে, এটি কিসের লক্ষণ? ঈদের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তারেক রহমান কি বলেছিলেন জেনারেল ওয়াকারকে? এছাড়াও বহুল আলোচিত মির্জা ফখরুল আলমগীরের সেই উক্তি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, সর্বস্তর, এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে, এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে এপ্রিল মাস আসতেছে, কালবৈশাখী ঝড়, এবং আপনারা জানেন এপ্রিল মে মাসে কি ভয়াবহ গরম পড়ে, সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে, এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করব, আপনি সেলামি দেন। তো এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকা, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের, মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে অধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে, এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে, এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি
নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন, এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে, এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল, সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এটাই কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেছিলেন। তো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্মা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে, এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন আর কি। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন, নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে তিনি সেই ফ্যাকশনটির তিনি নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয়ের চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। সো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেন, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকেশনটা এত তীব্র হবে, এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ
এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন, কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়। তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে, এবং অনেকেই বলছেন যে যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পল্টি দিয়েছে। এবং তারা উদাহরণ হিসেবে দেখাচ্ছে, এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনার সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে, এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঈদে বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা ট্রল করছেন। এমন ট্রলের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতোই দলটির জন্য একটি খবর এসেছে মার্কিন মুলুক থেকে। মার্কিন এক কংগ্রেসম্যান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহায়তাকারী হিসেবে জামাত ইসলামের বিচার দাবি করে ঐতিহাসিক এক প্রস্তাব তুলেছেন। মার্কিন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যানের তোলা এই প্রস্তাবটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সাথে জামাত ইসলামীকে সেই অপরাধের জন্য দায়ী করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। 21শে মার্চ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। প্রশ্ন হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 নম্বর বিরোধী দল হওয়ার পরপরই কেন মার্কিন পার্লামেন্টে জামাতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক প্রস্তাব তোলা হলো? এটি কি শুধু একটি প্রস্তাব, নাকি এর পেছনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কোনো সম্পর্ক আছে? এই ধরনের প্রস্তাবের পরিণতি ও গুরুত্ব কি? বিশেষ করে অতীতে বিশ্বের আর কোনো দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছিল কি না, যার কারণে ওই দলগুলো বেকায়দায় পড়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ভয়াবহতা বিশ্বের যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দিতে বাধ্য। এই গণহত্যা কতটা ভয়াবহ ছিল তার বড় একটি প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গওহর আইয়ুবের লেখা গ্লিমসেস ইনটু দ্য করিডোর অফ পাওয়ার বইয়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা সংগ্রহ করেছিলেন গওহর আইয়ুব। সেখানে যা লেখা ছিল সেটি বললে আপনার গা শিউরে উঠবে। লেখা ছিল, যুদ্ধের 1 বছর পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে এক তরুণ পাকিস্তানি অফিসারকে আনা হয় মানসিক চিকিৎসার জন্য। সেই তরুণ অফিসার যুদ্ধ শেষে পাকিস্তান ফিরে যাওয়ার পর গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন। যুদ্ধের কথা মনে হলেই তার পুরো শরীরে খিঁচুনি দিয়ে জ্বর উঠত। ঘুমোতে গেলেই দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম। কেউ যেন তাকে বলতো ফিরে যেতে হবে বাংলাদেশে, সেখানে থাকা হিন্দুদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, নয়তো তার মুক্তি নেই। মূলত দিনের পর দিন ওই অফিসারের নির্দেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। পুরো মুক্তিযুদ্ধে তিনি একাই হত্যা করেছিলেন 14,000-এর বেশি নিরীহ মানুষকে। পরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা পুরো বাংলাদেশ জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। 1972 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশ অবজারভার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দিনাজপুর টিএনটি অফিসের একটি টর্চার সেলের বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটিতে লেখা ছিল, দিনাজপুরের টিএনটি অফিসের একটি টর্চার সেলে প্রায় 20,000 বাঙালিকে নির্যাতন করেছিল পাকিস্তানি সেনারা। সেলের মেঝেতে 3 ইঞ্চি পুরো রক্ত জমাট বেঁধেছিল। মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বলতে গেলেই উঠে আসে খুলনার চুকনগর গণহত্যার কথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বল্প সময়ে কোন একটি স্থানে সবচেয়ে বড় গণহত্যা ছিল একটি।
চুকনগর ছিল খুলনায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের একটি গ্রাম। 1971 সালের 20 মে মাত্র 1 প্লাটুন পাকিস্তানি সেনা 4 ঘন্টায় ব্রাশ ফায়ার করে হত্যা করে অন্তত 12,000 নিরীহ মানুষকে। আসলে এই গণহত্যায় এর চেয়ে বেশি মানুষ নিহত হয়েছিলেন। চুকনগরের পাশে বজ্রা নদীর পানিতে লাশ ভাসিয়ে দেওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সঠিক সংখ্যা জানাও যায়নি, কারণ ওই গণহত্যায় শহীদদের বেশিরভাগ চুকনগর, ডুমুরিয়া বা খুলনার বাসিন্দা ছিলেন না। ঢাকার গণহত্যাগুলো ছিল বড় আকারের। এসব গণহত্যার মধ্যে প্রথমেই বলতে হয় জিঞ্জিরা গণহত্যার কথা। 1971 সালের 2 এপ্রিল ভোর 5:30টায় শুরু হওয়া এই গণহত্যা থেমেছিল দুপুর 2:30টায়। জিঞ্জিরা গণহত্যায় শহীদ হয়েছিলেন 2000-এর বেশি নিরীহ মানুষ। মুক্তিযুদ্ধে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি নৃশংসতা দেখেছে মিরপুর। মুক্তিযুদ্ধের সময় মিরপুর যেন এক পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর আল শামস আর রাজাকারদের জলজান্ত এক কসাইখানা ছিল। এই মিরপুরে পাকিস্তানপন্থী বিহারি ও অবাঙ্গালিরা গড়ে তুলেছিল অসংখ্য টর্চার সেল, ছিল বধ্যভূমি। মিরপুরে বধ্যভূমি ছিল 23টি, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল শিয়ালবাড়ি বধ্যভূমি। এই জঙ্গলে হাজার হাজার মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা ভবন থেকে কমার্স কলেজ যেতে যে কালভার্টটি পড়ে, সেখানে স্বাধীনতার পরে পাওয়া গিয়েছিল 60 বস্তা মাথার খুলি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী চালানো এসব হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। ওয়াহিও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন, হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেখে আসি সেই প্রস্তাবে কি বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, 1947 সালের আগস্টে ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল, যা তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। 1970 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ইস্তিহার নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, এই নৃশংসতায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত। 2 লাখের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন এবং সামাজিক গ্লানির কারণে তাদের প্রকৃত সংখ্যা সম্ভবত কখনো জানা যাবে না ও ভুক্তভোগীদের নাম স্মরণ করা হবে না। 1971 সালের 13 জুন দ্য সানডে টাইমসে জেনোসাইড শিরোনামের এক কলামে সাংবাদিক অ্যান্থনি মাস্কার হ্যান্স লিখেছেন, 25শে মার্চ সন্ধ্যায় সেনাবাহিনী যখন ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তখন তাদের অনেকের কাছেই হত্যার তালিকায় থাকা ব্যক্তিদের নাম ছিল। 28শে মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওয়াশিংটনে সিলেক্টিভ জেনোসাইড শিরোনামে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। 6 এপ্রিল কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওই সংঘাতের বিষয়ে মার্কিন সরকার নিরাপত্তার বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি পাঠান। এটি ব্ল্যাড টেলিগ্রাম নামে পরিচিত। ঢাকা কনসুলেট জেনারেলের 20 জন মার্কিন কূটনীতিকের সই করা ওই বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মার্কিনিরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন এবং ব্ল্যাড নিজেও এই আপত্তির সঙ্গে একমত পোষণ করেছেন। 8 এপ্রিল কনসাল জেনারেল ব্ল্যাড আরেকটি টেলিগ্রাম পাঠান। সেখানে উল্লেখ করা হয়, হিন্দুদের উপর যে নগ্ন, পরিকল্পিত ও ব্যাপক দমনপীড়ন চালানো হচ্ছে, তার ক্ষেত্রে গণহত্যার শব্দটি পুরোপুরি প্রযোজ্য। 1971 সালে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের সামরিক বাহিনী হিন্দুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হলুদ রঙের এই চিহ্ন দিয়ে চিহ্নিত করত, যা নাৎসিদের ইহুদি নিধনের কৌশলের সাথে মিলে যায়। ল্যান্সম্যানের বর্তমান প্রস্তাবে হিন্দুদের এই সুনির্দিষ্ট নিধনযজ্ঞকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। গ্রেগ ল্যান্সম্যান তার আনা প্রস্তাবে বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবতাবিরোধী অপরাধ
যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনাগুলো নথিবদ্ধ করা ও স্মরণ করা অত্যন্ত জরুরি, যাতে ভুক্তভোগীদের স্মৃতি রক্ষা করা যায় এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা সম্ভব হয়। তিনি যে 4টি প্রস্তাব তুলে ধরেছেন তার মধ্যে সবশেষ প্রস্তাবটি হলো 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামাতে ইসলামীর পক্ষ থেকে জাতিগত বাঙালি হিন্দুদের উপর চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ 71-এর গণহত্যার বিষয় উঠে আসে। এরই ধারাবাহিকতায় মার্কিন পার্লামেন্টে নতুন প্রস্তাবটি তোলা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসে এ ধরনের প্রস্তাবের পরিণতি কি? এটি ঠিক যে মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব উত্থাপন মানেই তো আইনে পরিণত হওয়া নয়, কিন্তু তারপরও এর ঐতিহাসিক এবং বহুমাত্রিক প্রভাব আছে। প্রস্তাবটি বর্তমানে ফরেন অ্যাফেয়ার্স কমিটির টেবিলে রয়েছে। এখানে এটি 3টি সম্ভাব্য পরিণতির দিকে যেতে পারে। প্রথমত, কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নতুন সংশোধনের মাধ্যমে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য পাঠাতে পারে। দ্বিতীয়ত, এটি কমিটিতে অনির্দিষ্টকালের জন্য পড়ে থাকতে পারে। তৃতীয়ত, যদি এটি হাউজের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় এবং পাশ হয়, তবে এটি মার্কিন সরকারের আনুষ্ঠানিক নীতি বা সেন্স অফ দ্য হাউস হিসেবে গণ্য হবে। যদি এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাশ হয়, তবে এর প্রভাব হবে বহুমাত্রিক। যদিও এটি কোনো বাধ্যতামূলক আইন নয়, তবে এটি মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। ল্যান্সম্যানের প্রস্তাবের 4র্থ অনুচ্ছেদে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে এই নৃশংসকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট যদি এই স্বীকৃতির ঘোষণা দেন, তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে থাকতে পারে দলটির নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের দলটির আর্থিক লেনদেন বন্ধ করা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা। এছাড়া পাকিস্তানের উপর 71-এর কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং জীবিত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে। মার্কিন কংগ্রেসের ইতিহাস ঘাটলে দেখা যায়, বিভিন্ন দেশের রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রস্তাব আনা হয়েছিল। 90 দশকের শেষের দিকে মার্কিন কংগ্রেসে কম্বোডিয়ার খেমার রুস নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করা হয়। এটি পরবর্তীকালে কম্বোডিয়ার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনে বড় ভূমিকা রাখে। রুয়ান্ডার গণহত্যায় 25 বছর পূর্তিতে 2019 সালে মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল। ওই প্রস্তাবে রুয়ান্ডার তৎকালীন ইন্টারহামওয়ে নামক একটি উগ্রপন্থী রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সহযোগীদের তীব্র নিন্দা জানানো হয়। 2003 সালে ইরাক আক্রমণের পর মার্কিন প্রশাসন দেবাধিকর নীতির মাধ্যমে পুরো রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে। এটি ছিল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মার্কিন আইনসভা ও প্রশাসনের গৃহীত সবচেয়ে চরম পদক্ষেপ, যেখানে একটি দলকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছিল। দর্শক, বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এটি প্রথম কোনো আন্তর্জাতিক প্রস্তাব নয়। বিভিন্ন সময় পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংস্থায় এই দলটির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। 2019 সালে রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস মার্কিন হাউজে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানে জামাত ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে মার্কিন সরকারকে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছিল। সেই প্রস্তাবে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এরপর 2022 সালে স্টিভ চ্যাবট এবং রো খান্না বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির জন্য রেজুলেশন 1430 আনেন। তবে এই প্রস্তাবগুলো ফরেন অ্যাফেয়ার্স কমিটির গণ্ডি পেরিয়ে প্রতিনিধি পরিষদের ভোটাভুটি পর্যন্ত পৌঁছাতে পারেনি। মূলত তৎকালীন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং লবিং যুদ্ধের কারণে প্রস্তাবগুলো ধামাচাপা পড়ে যায়। 2014 এবং 2015 সালে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করে। সেখানে জামাতের সহিংসতার নিন্দা জানানো হয় এবং দলটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন 2024 সালে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে ভালো সময় পার করছে। ইউনূসের বদন্যতায় নিষেধাজ্ঞা থেকে ফিরে দলটি সংসদে প্রধান বিরোধী দল হয়েছে। তবে নির্বাচনের সময় দলটির কয়েকজন নেতার স্বাধীনতা বিরোধী মন্তব্য দলটিকে বেকায়দায় ফেলে দিয়েছিল। ঠিক এমন সময় মার্কিন কংগ্রেসম্যানের এই প্রস্তাব জামাতে ইসলামীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নতুন করে
বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিবে। শনিবার থেকে এই খবরটি কূটনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামাতের আমিরের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার পর মার্কিন কংগ্রেসের এই প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে। 21শে মার্চ দুপুরে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এই সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে কোলাকুলি করছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসে এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। শনিবার বিকেল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তীর্যক মন্তব্য করেছেন, আর এক পক্ষ অবশ্য এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করছেন। কিন্তু শনিবার রাত থেকে মার্কিন কংগ্রেসের প্রস্তাব তোলার খবরটি পুরোপুরি জামাতের বিপক্ষে যাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।